দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সামনে কোরবানির ঈদ আসন্ন, বাংলাদেশের প্রাণী সম্পদের পরিস্থিতি, প্রাণী সম্পদের দাম, মাংসের দাম, বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আর সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব ইমরান হোসেন, যিনি বাংলাদেশ প্রাণী সম্পদের যে সংগঠন রয়েছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি। তার চেয়ে বড় পরিচয় হলো বাংলাদেশের প্রাণী সম্পদ বা প্রাণী খামারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অগ্রগণ্যদের ভূমিকায় তিনি পালন করেছেন। জনাব ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। জনাব ইমরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রাণী সম্পদ নিয়ে কথা বলবো, তার আগে আপনাদের রিসেন্টলি একটা প্রাণী সম্পদ মেলা হয়ে গেল বাণিজ্য মেলার, পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানে কোটি টাকার গরু, অনেক প্রাণী এসেছিল, তার মধ্যে কোটি টাকার গরু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আসলে কোটি টাকার গরু, যদি আপনাকে প্রশ্ন করি, কেন? আসলে এটা কোটি টাকার গরু বিকজ এটা একটা ইউনিক সাইজ, একটা দেখতে খুব সুন্দর। যে জিনিস ইউনিক সেই জিনিসের দাম তো অনেক বেশি হবেই। যেমন আমি কয়েকদিন আগে একটা 3.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনছিলাম। 3.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনছিলাম 50,000 টাকা দিয়ে। 3.5 কেজি ওজনের ইলিশ মাছের দাম 50,000 টাকা কেন? কারণ এটা বছরে একটা দুইটা পাওয়া যায়, কখনো পাওয়া যায়ই না, যার কারণে 50,000 টাকা। নাহলে ইলিশ মাছের একটা ইলিশ মাছের দাম তো 50,000 টাকা হতে পারে না। তো যার কারণে এটা 1 কোটি টাকার দাম হচ্ছে বিকজ অফ ইটস ইউনিকনেস। একজন দেখলাম ফেসবুকে একটা কমেন্ট লিখছে যে এই গরু কি কোবে বিফ খায় যে এত দাম বেশি? তো আমি ওনাকে জবাব দিচ্ছি, এই গরু কোবে বিফ খায় না, কিন্তু এই গরু কোবে বিফের মতন বিফ প্রডিউস করে। তা আমরা কিন্তু সবাই জানি যে আসলে কোবে বিফ 1 কেজির দাম কত হতে পারে। কোবে বিফের ন্যূনতম দাম হচ্ছে $300 পার কেজি, ম্যাক্সিমাম $3,000 পার কেজিও আছে। তো এইটা কিন্তু কোবে বিফের মতন বিফ প্রডিউস করে, সুতরাং দ্যাট ক্যান বি আ রিজন যে এটার দাম 1 কোটি টাকা। বংশমর্যাদার কথা একটা আপনি বলেছিলেন যে 110 বছরের ইতিহাস আছে গরুটার। হ্যাঁ, 110 বছরের তার লিনিয়েজ রেকর্ড আছে। যে এই বেসিকলি এই ব্রাহ্মা জাতটা হচ্ছে গিয়ে আমেরিকায় ডেভেলপ হয়েছে, বাট আমেরিকায় ডেভেলপ হয়েছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান 3টা জাত আমেরিকা নিয়ে গেছে 110 বছর আগে, নিয়ে যে ওই 3টা জাতকে ক্রস করে তারা এই ব্রাহ্মা জাতটাকে তৈরি করছে, ডেভেলপ করছে। তো এর জন্য কিন্তু তারা আমেরিকায় এটা জন্ম, বাট নামটা কিন্তু ইন্ডিয়ান, ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণকে ইংলিশে ব্রাহ্মা বলি, বাট বেসিকলি আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু, যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলি, বাট ইংলিশে বলে রবীন্দ্রনাথ টেগর। তো এই ডিফারেন্সটাই, এছাড়া এটা আসলে ব্রাহ্মা না, এটা হচ্ছে আমরা যদি বাংলায় উচ্চারণ করি কিংবা ইন্ডিয়ান ভাষায় উচ্চারণ করি তাহলে কিন্তু এটা আসবে হচ্ছে ব্রাহ্মণ। তো হচ্ছে ওরা ইচ্ছা করে এই নামকরণটা ইন্ডিয়ান করছে, বিকজ ইন্ডিয়ার 3টা জাত থেকে এই জাতটাকে ডেভেলপ করা হয়েছে। এটা আমাদের দেশের, যেহেতু আমাদের এই উপমহাদেশেরই 3টা জাত থেকে এই জাতটা উদ্ভাবন করা হয়েছে, যার কারণে আমাদের এই উপমহাদেশের আবহাওয়ার সাথে খুব বেশি মানানসই ও হিট টলারেন্ট, মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেড মিট প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। ওর রেড মিট হচ্ছে মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেড মিট। আমরা নিজেরাও ব্রাহ্মা, আমরা কোরবানিও দিচ্ছি, আমরা নিজেরা অনেক সময় অনেক অকেশনে কেটে খাইছি, আমরা টেস্ট করছি, দেখছি। তো দেখলাম যে একটা 1200-1300 কেজি ওজনের একটা দেশি গরু কিংবা 1200-1300 কেজি ওজনের একটা হোলস্টেন ফ্রিজিয়ান গরু, যেই পরিমাণ চর্বি হয় তার 10%ও চর্বি হয় না ব্রাহ্মা জাতের গরু। তো এটা মানে খুবই খেতেও খুব সুস্বাদু, মিটটা খুবই 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 টেন্ডার, সফট। মানে অনেক রিজন আছে আসলে, এখন এইটা আসলে সবাই বুঝবে না। আসলে ওই যে আমি বললাম না, আপনার 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ যদি 1,000 টাকা কেজি হয়, 1100 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কিন্তু 1,500 টাকা কেজি। আচ্ছা, তার মানে আমরা এখানে ব্যাপারটা হলো যে ইউনিকনেসের কারণে, তার মানে ভালো যদি কিছু করা যায় সেখানে দামটাও পাওয়া যায়, ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু ব্রাহ্মা নিয়ে যেহেতু কথা শুরুই হয়ে গেছে, আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো বা বেশ কয়েক বছর থেকেই একটু ব্রাহ্মা জাতটাকে নিরুৎসাহিত করা হয়েছে, এটার সিমেন্ট আমদানি। তো আপনি বলেছিলেন যে আমাদের কাছে যদি উন্নত ব্রিড করতে হয় তাহলে এই জাতটাকে ওপেন করে দিতে হবে। সেটার একটু ডিটেইলটা জানতে চাই, আপনি কেন এই যুক্তিটাকে দিচ্ছেন এবং তারা কেন এই জায়গাটাতে আসছে? আসলে তাদের যুক্তিটা অনেক, অধিদপ্তরের যে যুক্তি সেই যুক্তিটা আসলে খোরা যুক্তি, সেই যুক্তির কোনো ভিত্তি নাই। এই জায়গায় ব্রাহ্মা জাতের একটা গরুর বাছুর
2 বছর বয়সে আনুমানিক 400 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, যে জায়গায় আমাদের দেশীয় জাতের গরু আনুমানিক 2 বছর বয়সে আনুমানিক 120 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। আমাদের দেশীয় জাতের গরু 12 কেজি 13 কেজি দানাদার খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করে। ব্রাহ্মা জাতের গরু 5 কেজি 5.5 কেজি খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করে। আমাদের প্রোডাকশন কস্টটা কমে যাবে। আমি কয়েকদিন আগে একদম সাম্প্রতিক একটা ঘটনা, সেটা হচ্ছে ব্রাজিল থেকে মাংস আসবে। আমি ব্রাজিলকে নিয়েই বলি, ব্রাজিল ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওর সেকেন্ড কম্পিটিটর যে সে তার অর্ধেক এক্সপোর্ট করে। ওর সেকেন্ড কম্পিটিটর যে, না, ইন্ডিয়া ইজ নট দি সেকেন্ড, অস্ট্রেলিয়া ইজ দি সেকেন্ড, ইন্ডিয়া ইজ থার্ড। তো এই যে ব্রাজিল যে মাংস রপ্তানিতে পৃথিবীতে 1 নাম্বার, ব্রাজিল কোন জাতের গরুটা দিয়ে এই মাংস উৎপাদন করে? ব্রাজিলের সাথে আমাদের আবহাওয়া কিন্তু অলমোস্ট সেম। তো ব্রাজিল কোন জাতের গরু দিয়ে মাংস উৎপাদন করতে সেটা আমরা ফলো করি। এখন ব্রাজিল মাংস উৎপাদন করতেছে নীলর জাতের গরু দিয়ে। এখন নীলর জাতের গরু কয় কেজি দানাদার খায়, কয় কেজি দানাদার খেয়ে 1 কেজি উৎপাদন করে। তাহলে আমাদেরকে মাংস না এনে দিয়ে আমাদেরকে ওই জাতটা এনে দেন, আমরা ওই জাত নিয়ে বাংলাদেশে কাজ করি। আমাদের বাংলাদেশের বেকার শিক্ষিত বেকার যুব সমাজকে আমরা কাজে লাগাই, শিক্ষিত বেকার যুব সমাজকে কাজে লাগায় আমরা বাংলাদেশে মাংস উৎপাদন করে 400 টাকা 450 টাকা কেজি বাংলাদেশের মানুষকে খাওয়াই। সমস্যা কি? সমস্যা নাই তো, আমার গোস্তই আনতে হবে না। আমি যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই তাহলে তো আমার আমদানি নির্ভর হলে আসলে কখনোই হবে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। আমি প্রত্যেক বছর আমাদের বাংলাদেশে আমরা $55 মিলিয়ন মাংস উৎপাদন করতেছি। আমরা যদি এই উৎপাদন না করতাম তাহলে কিন্তু সরকারের এই $55 মিলিয়ন ব্যয় করতে হতো এই মাংসটা আমদানি করার জন্য। সারা ওয়ার্ল্ড ওয়াইড ডলারের ক্রাইসিস চলতেছে। তো এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে যদি মাংস আমদানি করে খাওয়া লাগতো তাহলে আমাদের কত টাকা কেজি খাওয়া লাগতো? তো এই অনেক কিছুই আসলে আমাদের বোঝার ব্যাপার আছে। তারপর আরেকটা কথা বলি, বাংলাদেশে এই ডেইরি সেক্টরটা, এই মাংসের ইয়েটা ডেভেলপ হওয়ার জন্য, যেমন দেখেন কৃষকরা ধান ফলাচ্ছে, ধান ফলায় কিন্তু ধান বিক্রি করে লাভ হচ্ছে না। ধান কিন্তু তারা কস্ট টু কস্ট প্রাইসে বিক্রি করতেছে। তারা মাঠে থেকে যে খড়টা পাচ্ছে, সেই খড়টা যে টাকা পায় বিক্রি করে, ওইটা দিয়ে কিন্তু তাদের পোষায় যাচ্ছে। আমরা যদি এই বাংলাদেশে যদি এই খামারি সেক্টরটা যদি ডেভেলপ না করতো, এই খড়টা যদি পুরোপুরি ইউটিলাইজ না হতো, তাহলে কিন্তু চালের দাম বাড়তো। আপনি দেখেন ধান ভাঙার পরে যে কুড়াটা বের হচ্ছে, সেই কুড়াটা আমরা আবার গরুকে এই যে মাংসের দামগুলো নিয়ে, যেটা নিয়ে আপনি অলরেডি কথা বলে ফেলছেন, আসলে এই বেশি থাকার কারণ কি? এরকম যে ধরেন যে মানে খামারিরা অনেক বেশি দামে গরু উৎপাদন করছে, উৎপাদন খরচ বেশি পড়ছে, যেমন আপনি বলছেন কোটি টাকার গরু হচ্ছে, কারণটা কি এই, নাকি আরো কোনো কারণ আছে? মাংসের দামটা তো আসলেও বেশি, এটা তো আপনার কাছেও মনে হবে। মাংসের দাম আমার কাছে মনে হয় বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষের যে ইনকাম, সেই অনুযায়ী আমরা যদি মনে করি সবাইকে যদি মাংস খাওয়াইতে চাই, তাহলে মাংসের দাম আসলে 500 টাকার নিচে হওয়া উচিত। কিন্তু এখন দেখেন বাংলাদেশে কিন্তু মুরগির কথা যদি আমরা চিন্তা করি, ব্রয়লার মুরগি খায় স্বল্প আয়ের মানুষরা, স্বল্প আয়ের মানুষরা কিন্তু দেশি মুরগি চোখে দেখে না। কারণ ব্রয়লার মুরগি আমরা যদি ফুল চিকেনের প্রাইস ধরি তাহলে 200 টাকা কেজি, দেশি মুরগি ফুল চিকেনের প্রাইস কিন্তু হচ্ছে 600 টাকা কেজি। তাহলে ব্রয়লার মুরগি ড্রেসড ব্রয়লার কিন্তু 300 টাকায়, 300 350 টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগি ড্রেসড কিনতে গেলে কিন্তু 1000 টাকার উপরে কেজি। তাহলে স্বল্প আয়ের মানুষরা তো দেশি মুরগি ধরতেছে না। তো এখন আমাদের গরুর সেক্টরেও কিন্তু আমাদের এরকম হাইব্রিড একটা গরু দরকার, মানে যেটা দিয়ে আপনারা যারা ম্যাস পিপলকে আমরা স্যাটিসফাই করব, যাদের দাম নিয়ে কনসার্নড, যারা বেশি দাম হলে যারা খেতে পারে না, যারা ব্রয়লার খায়, যারা চাষের মাছ খায়। দেশি মাছ চলতেছে না, দেশি রুই মাছ 1000-1200 টাকা কেজি বিক্রি হচ্ছে না, আর চাষের রুই মাছ 300 টাকা কেজি বিক্রি হচ্ছে না। এখন দেশি রুই মাছ যে খায় সে তো চাষের রুই মাছ খায় না। আবার চাষের রুই মাছ কে খায়? যার দেশি রুই মাছ কেনার ক্ষমতা নাই। মানে এর মাঝামাঝি একটা জায়গায় আসতে হবে, যে এমন একটা ব্রিড থাকতে হবে যেটা আসলে মানুষ ম্যাস পিপলের জন্য সেরকম একটা ব্রয়লার টাইপের হাইব্রিড কিছু একটা মাংস উৎপাদনশীল একটা জাত আমাদের দরকার। উন্নত বিশ্বে ব্রাজিল,
তারপরে ইউএসএ, অস্ট্রেলিয়া যেই সব জাত ব্যবহার করে অনেক অল্প মূল্যে উৎপাদন করতে সক্ষম, আমাদেরও সেই জাত দরকার। আচ্ছা, আমরা মনে হয় একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, ব্রেকের পরে আমরা কথা বলি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ইমরান হোসেন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশের প্রাণী সম্পদের বলা যায় যে খামার বিশেষজ্ঞ তিনি আছেন। তার কাছে সময় কম, কিন্তু অনেক কথা আমরা শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা জনাব ইমরান হোসেনের সঙ্গে কথা বলছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে। জনাব ইমরান হোসেন, আমরা একটা জায়গায় ছিলাম, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে এমন একটা জাত দরকার যে জাতটা আসলে মাংস ব্রিড করে। যেমন আমরা ব্রয়লার মুরগি দিয়ে মাংস চাহিদাটা পূরণ করেছি, সেই জাতটা আসলে বাংলাদেশে কতদূর এবং কি হতে পারে সেই জাতটা, একটু যদি আপনাকে জানান। আমার কাছে মনে হয় যে আমাদের তো আসলে আবহাওয়ার সাথে মানানসই একটা জাত লাগবে। যেমন লন্ডন, তারপরে হচ্ছে মানে ইউরোপে, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেসব ব্রিড ওরা ইউজ করে, যেমন অ্যাঙ্গাস, বিফ মাস্টার, তারপরে হচ্ছে গিয়ে আরও যে এইসব যে ব্রিড, এইগুলো আসে আমাদের দেশে আবহাওয়ার সাথে মানানসই না। তো আমাদের হিট টলারেন্ট ব্রিড লাগবে। তো হিট টলারেন্ট ব্রিডের মধ্যে আছে ব্রাহ্মা নাম্বার 1, নীলর নাম্বার 2, থার্ড হতে পারে গুজেরা ফ্রম ব্রাজিল। তো আমরা এই জাতগুলো বেসিক্যালি কিন্তু আমাদের এই উপমহাদেশেরই জাত, কিন্তু ইন্ডিয়া যেহেতু তাদের মাংসের ডিমান্ড নাই, তারা মাংসের জাতগুলোকে ডেভেলপমেন্ট ওয়ার্ক করে নাই। ব্রাজিলের মাংসের ডিমান্ড আছে, তারা ওইটাকে নিয়ে যে বেস্ট টু বেস্ট মিটিং করে তারা একটা পর্যায়ে নিয়ে গেছে। যেমন নীলর বেসিকলি বিলংস টু সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, কিন্তু নীলর ইন্ডিয়াতে যেটা হয় সেটা বডি ওয়েট আপনার 900 কেজি কিংবা 800 কেজি বেশি হয় না, এর বেশি আসে না। হ্যাঁ, কিন্তু নীলর, ব্রাজিলিয়ান নীলর 1200-1300 কেজি পর্যন্ত ওয়েট হয়। গুজেরা গুজরাটের, বাট গুজেরা 600-700 কেজির বেশি ওজন হয় না, বাট ব্রাজিলিয়ান গুজেরা 1000-1200 কেজি পর্যন্ত ওজন তারা হচ্ছে। সেই জায়গায় নিয়ে গেছে তারা জিনিসটাকে। এটাকে কাজ করতে করতে, জাত উন্নয়ন করতে করতে এই জায়গাটায় নিয়ে আসছে। ইন্ডিয়া এটা নিয়ে কাজ করে নাই। তো আমার কাছে মনে হয় ব্রাজিল যেহেতু নাম্বার 1 বিফ এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ব্রাজিল আমাদের আবহাওয়া অলমোস্ট সেম। ব্রাজিল যেসব ব্রিড নিয়ে কাজ করে নাম্বার 1 হয়েছে, আমাদেরকেও সেই সব ব্রিড নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরাও অচিরে মাংস এক্সপোর্ট করব। আমরা আমদানি করে ডলার খরচ তো করবই না, উল্টা আরো ডলার আর্ন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপারে আসি, যে আপনি যেটা বললেন অলরেডি যে ব্রাজিল ডেভেলপ করে করে একটা জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশে অনেক বিজ্ঞানী আছেন, যেমন আমরা মহিষের জীবন রহস্য ইতিমধ্যেই বের করেছি। বাংলাদেশে নিয়ে এসে জাত উন্নয়ন করা সম্ভব কিনা, এটা বাংলাদেশে সম্ভব কিনা, সেই ধরনের গবেষণাগুলো হচ্ছে কিনা? বাংলাদেশে আসলে গবেষণা কি হচ্ছে আসলে তারা আমাদের ডিএলএস অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় কখনো আমাদের সঙ্গে শেয়ার করে না। কিংবা আমরা উন্নত বিশ্বে যেটা দেখছি যে খামারিরা যেই জিনিসটা চায়, সরকার কিংবা মনিটরিং বডি সেই জিনিসটা নিয়ে রিসার্চ করে খামারিদেরকে সেটা করে দেওয়ার চেষ্টা করে। বাট আমাদের দেশে যে রিসার্চ প্রোগ্রামগুলো হয় সেটা আসলে আমাদের স্টেক হোল্ডারদের কোনো মতামত থাকে না, কিংবা স্টেক হোল্ডারদের উপেক্ষা করা তো হয়ই, কিংবা আমাদের নলেজও দেওয়া হয় না। তাদের যেটা ভালো মনে করে তারা সেটা নিয়ে রিসার্চ করে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে আমরা তো স্বাধীন হয়েছি 53 বছর হয়ে গেছে, আমাদের 53 বছরেও আমাদের দেশে কিন্তু কোনো জাত উদ্ভাবন করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। আমরা যে হোলস্টেইন ফ্রিজিয়ান নিয়ে যে দুধের প্রোডাকশনের নিয়ে যে আগাচ্ছি, যে কোনো ক্রস ব্রিড নিয়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেতে পারবো না। এখন কিন্তু অলরেডি আমরা ব্যাকওয়ার্ড ক্রসিংয়ে শুরু হয়ে গেছি, আমরা ইনব্রিডিং শুরু হয়ে গেছে। আমাদের খামারে এমন গরু আছে যেটা 30 কেজি দুধ দেয়, তার বাচ্চা এখন 20 কেজি দুধ দিচ্ছে। অথচ আমার স্বপ্ন 30 কেজি দুধ দেয়, তার বাচ্চা 35 কেজি দুধ দিবে। আমরা অলরেডি ব্যাকওয়ার্ড আসা শুরু, গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, গ্রাফটা অলরেডি নিচের দিকে যাচ্ছে। তো আমাদের আসলে এই হোলস্টেইন ফ্রিজিয়ানের থট থেকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশের জন্য হোলস্টেইন ফ্রিজিয়ান আমাদের দেশের আবহাওয়ার জন্য সহিষ্ণু না। এটা আমরা জোর করে একটা 1 ঘোড়া মোটরকে দিয়ে আমরা 5 ঘোড়া কাজ
করাইতে পারবো না। করাইতে হলে হয়তো বা একটা শর্ট টাইমের জন্য করানো যাবে, লং টাইমের জন্য করানো যাবে না। কিন্তু আপনি একটা 5 ঘোড়া মোটরকে যদি 3 ঘোড়া কাজ করান, তাহলে কিন্তু আপনি বছর তাকে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানটা আসলে অনেক সংক্ষিপ্ত অনুষ্ঠান। আপনার কাছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে খামারিরা, আমরা মেলায় গেলাম বা বিভিন্ন সময় খামারিদের সঙ্গে কথা হয়, খামারিরা বলছে যে এখান থেকেও দাম কমানো সম্ভব যদি খাদ্যের দাম কমানো যেতে পারে। সবচেয়ে বেশি হোঁচট মনে হয় আপনারা এখানে খাচ্ছেন। খাদ্য নিয়ে আসলে হচ্ছে কি এবং কি হতে পারতো এখানে? আমাদের মাংস উৎপাদন খরচের কিংবা দুধ উৎপাদন খরচের 80% খরচটা হচ্ছে খাদ্য খরচ। 80% এক্সপেন্ডিচার হচ্ছে ফুড কস্ট। তো আমাদের যদি ফুড কস্ট 20% কমে, তাহলে আমাদের মাংস উৎপাদন খরচ কিন্তু 15% কমে যাবে। আমাদের দুধ উৎপাদন, আমাদের ফিড কস্টটা যদি 20% কমে, তাহলে মিল্ক প্রোডাকশন কস্টও কিন্তু আমাদের 15% কমে যাবে। তো এইটাই হচ্ছে ডিরেক্ট এফেক্ট। মানে আমরা খাবারের দামটা কমে নিয়ে আসতে পারিনি আসলে কোনো। খাবারের দামটা আমরা একটা বিশাল বড় সিন্ডিকেট, বিশাল বড় না সরি, হাতে গোনা 8 থেকে 10 জনের হাতে খাবারের এই মার্কেটটা জিম্মি হয়ে আছে। আমার কাছে মনে হয় এটা সরকারকে আইডেন্টিফাই করে তাদেরকে একটু যদি ম্যানেজ করা যায় কিংবা কন্ট্রোল করা যায়, তাহলে ফিড কস্ট কমানো যাবে। ফিড কস্ট কমলে, মানে ফর এক্সাম্পল যদি 10% ফিড কস্ট কমে, সাথে সাথে 8% রিফ্লেকশন কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। তো 10%ও যদি আমরা ধরি, তাহলে কিন্তু 800 টাকার মাংস 80 টাকা কমে গেলে কিন্তু 720 টাকা। 20% কমাইতে পারলে কিন্তু বিশাল টাকা, মানে প্রায় হচ্ছে গিয়া আপনার 700 টাকা 650 টাকায় চলে আসবে। তো বিশাল কম, মানে এটাই কমাতে হবে। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে আসছি, একটু একটা প্রশ্ন করতে চাই। কোরবানির ঈদকে ঘিরে কোনো শঙ্কা আছে কিনা এবং কোনো ধরনের মানে আপনি কি ধরনের মেসেজ দিবেন? কোরবানির ঈদ খুবই আসন্ন, বাংলাদেশে যথেষ্ট পরিমাণে পশু আছে কিনা আপনি অন্তত আশ্বস্ত করতে পারবেন কিনা? বাংলাদেশে কোরবানি ঈদ পালন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পশু মজুদ আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। গত বছর আপনারা দেখছেন 1,26,00,000 গবাদি পশু আমাদের কাছে মজুদ ছিল, যার বিপরীতে মাত্র 1 কোটি কোরবানি হয়েছে, 26 লক্ষ অবিকৃত ছিল। ইনশাল্লাহ এইবারও 10-15 লক্ষ অবিকৃতই থাকবে। আমরা যদি ধরে নিই যে আমাদের এই বছর সব অবস্থা ভালো, সামনে আছে, উপজেলা নির্বাচন আছে, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, এই সব কারণে যদি একটু কোরবানি বেশিও হয়, তাহলে আমরা ধরে নিই 1,10,00,000 কোরবানি হয়, তাও ইনশাল্লাহ আমাদের 15-20 লক্ষ উচ্ছিষ্ট থাকবে। পশুর কোনো সংকট আমাদের নাই। পশুর কোনো সংকট। আরেকটা গুড মেসেজ, সেটা হচ্ছে আমি প্রত্যেক বছর সাদিক এগ্রো থেকে রোজার ঈদের চাঁদ রাতে আমরা লাইভ ওয়েটের প্রাইসটা ডিক্লেয়ার করি। যে গত বছর 400 কেজি লাইভ ওয়েটের নিচে যে গরুগুলো ছিল, আমাদের সেলিং প্রাইস ছিল 525 টাকা পার কেজি, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইউর ডোর স্টেপ। মানে ইউ ডোন্ট নিড টু পে এনিথিং এক্সট্রা। আপনি কোনো হাসিল দিতে হবে না, কোনো গাড়ি ভাড়া দিতে হবে না, কোনো লেবার চার্জ দিতে হবে না। আপনার যে গরুটা পছন্দ হলো, ফর এক্সাম্পল 300 কেজি ওজন, ওটাকে আমরা স্কেল দিব, স্কেল করে যে ওজন পাবো 525 টাকা দিয়ে করে আপনি পরিশোধ করে চলে যাবেন, সময় মতন আপনার বাসায় চলে যাবে। সেই 525 টাকার দামটা কিন্তু এইবার আমরা কমায় 500 টাকা করছি। এটা একটা গুড মেসেজ, এটা একটা ভেরি পজিটিভ মেসেজ যে গত বছর যে গরুটা ভোক্তারা 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, আমি দৃঢ় আশাবাদী এই বছর এটা তারা 95,000 টাকা কিনতে। মানে ভোক্তাদের জন্য ভালো কিছুই মেসেজ আছে। আপনার সঙ্গে আরো কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম ইমরান হোসেন, বাংলাদেশের প্রাণী সম্পদ জগতে বলা যায় যে তিনি একজন পাইওনিয়ার, এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বেও তিনি দিচ্ছেন, সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসেছেন। তিনি সবসময় আশার কথা আসলে শোনান, আমরা তার আশায় আশাবাদী হতে চাই। যে স্বপ্নটি মানুষের, যে একটু কম দামে গরুর মাংস বা প্রাণীর যে আমিষ সেটি পাওয়া, সেটি হয়তো ইমরান ভাইদের মতো যে লোকজন আছেন তারা কাজ করলে সম্ভব। এবং বাংলাদেশের যে সমস্যাগুলোর কথা বলুন, সেগুলো যদি সব সেকশন কাজ করে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। আজকের হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় 18 নিউজের সঙ্গেই থাকবেন।